নমস্কার, আমি ডক্টর সৃজা সাহা। আজকে সোনু স্ক্যান এয়ারের আরেকটি পডকাস্টে আপনাদের স্বাগত জানাই। আমরা প্রায়ই বদহজম, পেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য, গ্যাস, অ্যাসিডিটি এই ধরনের সমস্যায় ভুগে থাকি। এগুলো কি সত্যিই খুব ছোট ছোট বিষয়, নাকি কোনো বড় অসুখের ইঙ্গিত? এই আড্ডায় আমাদের সাথে আছেন বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর অভিজিৎ চৌধুরী। স্যার, আপনাকে স্বাগত। স্যার, প্রথমেই জিজ্ঞাসা করে নেব যে আমাদের ইন্ডিয়ানদের মধ্যে এত গ্যাসের সমস্যা বেশি কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটা নিয়ে আমাকে প্রায় আমাকে কেউ যখন জিজ্ঞেস করে তুই কি করছিলি এতক্ষণ, আমি বলি আমি গ্যাসের বাসর ঘরে ছিলাম। তো সারাদিন আমাকে ওই গ্যাসের তুমি গ্যাস দিয়ে যায় চেনা যে বাঙালি, যে ভারতীয়, তাকে নিয়ে সংসার করতে হয়। তো কাজে এই প্রশ্নটা আমার কাছে এতই প্রতিদিনের সুর যে এটা বলতে গেলেই, আলোচনা করতে গেলেই মনে হয় আমাকে এবং বহু মানুষ আমার কাছে যখন এই গ্যাসের সমস্যাটা নিয়ে আসেন, আমাকে তখন দ্বিতীয় প্রশ্ন তাকে যেটা করতে হয় চিকিৎসক হিসেবে, যে আপনি একটু বলবেন যে আপনি গ্যাস বলতে কি বোঝাচ্ছেন, অর্থাৎ কি না আপনার শারীরিক কষ্টটা কি। কারণটা হচ্ছে, একজন চিকিৎসক হিসেবে বলছি, আজ পর্যন্ত যেহেতু গ্যাসের চিকিৎসক এবং গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, মানে লোকে তো গ্যাস্ট্রোলজিস্ট বলে আর তারপরে বলে গ্যাসের ডাক্তার, কাজে সেই হিসাবেই আমার পরিচিতি। এবার হচ্ছে, সৌভাগ্যই বলুন দুর্ভাগ্যই বলুন, এমন কোনো রোগ দেখিনি, আপনি যদি বিজ্ঞানের ভাষায় রোগের কথা বলেন, যেটাকে সাধারণ মানুষ আমার কাছে এসছেন বা চিকিৎসকদের কাছে যান, আমার বন্ধু বান্ধব এবং বহু চিকিৎসক আছেন যাদের কাছে যান, যেটাকে তারা গ্যাসের জন্য হয়েছে বলে বলেন না, এক্সপ্রেস করেন না। অর্থাৎ মানুষের অনুভূতির অভিব্যক্তি আর বিজ্ঞান সবসময় সরল রেখায় হাঁটে না। এবং আমি এটা মজা করে খুব কথা বলি, এবং সেই মজা করে যে আমি একজন গ্যাসের চিকিৎসক হিসাবে এখনো পর্যন্ত দেখেছি সমস্ত সমস্যা। হার্ট অ্যাটাক হয়েছে, তিনি আমার কাছে এসছেন, দর করে ঘামছেন, তার বুকে ব্যথা হচ্ছে, তার ধারণা হচ্ছে তার পেটের গ্যাসের থেকে বুকে চাপ দিয়ে বুকে ব্যথা হচ্ছে, ঘাড়ে ব্যথা হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, পিঠে ব্যথা হচ্ছে, সেটাও সেই গ্যাসের নামে, নিরাকার ব্রহ্মের নামে চালান করেছেন। আমি মজা করে বলি সেই জন্য যে গ্যাসের ডাক্তার হিসাবে আমি আজ পর্যন্ত সব রোগের রুগী দেখেছি এক্সেপ্ট প্রেগন্যান্সি। কারণ আজ পর্যন্ত আমি দেখিনি কেউ প্রেগন্যান্সি নিয়ে এসে বলেছেন আমার গ্যাস হয়েছে পেটে। এটা এতটাই অল পারভেডিং, অর্থাৎ কিনা সুদূর বিস্তৃত। স্যার, আমরা যখন পেশেন্ট দেখি তখন বেশিরভাগ ক্ষেত্রে একদম খুব কমন প্রশ্ন যেটা হয় বা কমন সমস্যা যেটা হয় যে আমার গ্যাস মাথায় উঠে গেছে। সাধারণত আমরা এরকম প্রশ্ন পাই। এইটা হচ্ছে গল্পের গরু গাছে চাপার মতন। অবশ্যই। এর পেছনে কোনো বিজ্ঞান নাই। এগুলো আসলে কি জানেন তো, গ্যাস মানুষের সমস্যাটা কি আসলে? গ্যাস সমস্যাটা হচ্ছে, আবার বলছি, এটা একটা সাংস্কৃতিক চেতনার সমস্যা। গ্যাস বলে পেটের মধ্যে গ্যাস থাকে। এবার হচ্ছে আমরা চিকিৎসকরাই বলুন, সামগ্রিকভাবে মানুষ যখন, চিকিৎসকরা সবসময় তো মানুষ চিকিৎসককে পাছে পান না, তখন তার নিজের কোনো একটা বিশ্লেষণ, তার নিজের কোনো একটা ভাবনাকে তারা দাঁড় করান। এবার যুগ যুগ ধরে বঙ্গ সংস্কৃতিতে যাহা এক্সপ্লেন করা যায় না তাহাই গ্যাস, এইরকম একটা ভাবনাকে বহুদিন ধরে চালু করা হয়েছে। সেই জন্য আমি আবারও বলছি, চিকিৎসকদের দায়িত্ব এবং মানুষের কাছেও আমার নিবেদন হচ্ছে যে গ্যাস নিরাকার ব্রহ্ম, ওর পেছনে ছুটে কোনো লাভ নাই, ওকে ধরিবার চেষ্টা করিবেন না, বস্তাবন্দি করিতে পারিবেন না। কিন্তু বুঝতে হবে তার, যেমন ধরুন কারুর পেটে ব্যথা হচ্ছে, তিনি বলেন আমার গ্যাস হচ্ছে, কারুর পিঠে ব্যথা হচ্ছে, ওগুলো মূলত অ্যাংজাইটির রিফ্লেকশন অথবা কোনো মাস্কুলোস্কেলিটাল প্রবলেমের, অর্থাৎ মাসেলের অথবা হাড়ের সমস্যার রিফ্লেকশন, কিন্তু তার দৃঢ়মূল ধারণা এবং সেটা সাংস্কৃতিক চেতনার থেকে আসে। আমি কনস্ট্যান্টলি যে ওনারা অ্যান্টাসিড খেয়ে নেন দোকান থেকে, এটাও বলছি সাংস্কৃতিক চেতনা। যে এই পশ্চিমবঙ্গে দেখবেন, আমাদের রাজ্যে যত ওষুধের দোকান আছে, ঠিক অন্ধ্রে গেলে ততগুলোই মদের দোকান পাবেন, পাঞ্জাবে গেলে ততগুলোই মদের দোকান পাবেন, যতগুলো আমাদের রাজ্যে পাবেন ওষুধের দোকান আর বিড়ির দোকান। তো এইগুলোর সঙ্গে সামাজিক চেতনা, সাংস্কৃতিক চেতনার একটা অঙ্গ আছে। যে বাড়িতে দেখবেন ঠাকুমা, মা, মাসিরা কিছু হলেই গ্যাস হয়েছে তোর,
তুই ডাক্তার দেখা অথবা দুটো বড়ি খা বলেছেন, সেই বাচ্চাটাও 5 বছরের বাচ্চাটাকে জিজ্ঞেস করলেও সেও বলে আমার কি হয়েছে না আমার গ্যাস হয়েছে। এবং এগুলো হচ্ছে আহরিত জ্ঞান, অর্থাৎ কিনা তার কিছু একটা কষ্ট হচ্ছে, তার কিছু একটা অনুভূতি হচ্ছে, সে তার অনুভূতিটার অভিব্যক্তির পথ খুঁজে পাচ্ছে গ্যাস দিয়ে। আমি এই যে কথাটা যখন বলছি, আমি জানি বহু মানুষ বিরক্ত হচ্ছেন আমার কথাটা শুনে, কিন্তু আমি এটা এজন্যই মাথায় ছুঁড়ে মারছি যে এটা কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমরা এটাকে গ্রহণ করার জায়গায় পৌঁছচ্ছি যে গ্যাস বলে কোনো রোগ নেই, এবং এটা আমার সমস্যাটার, বরঞ্চ গ্যাস শব্দটা করে কি জানেন তো, মূল সমস্যার গভীরে চিকিৎসককে পৌঁছতে দেয় না। কারণ হচ্ছে, ধরুন একজন ব্যক্তি, তার পেটে ব্যথা হচ্ছে, তাকে জিজ্ঞেস করলাম কি হচ্ছে তোমার, তিনি বললেন আমার গ্যাস হচ্ছে। এবার হচ্ছে আমি যদি সেটা পেপটিক আলসারের জন্য হতে পারে, অন্য কোনো পেটের বড় অসুখের জন্য হতে পারে, কিন্তু তিনি যেই গ্যাস বললেন, আমি চটচট করে দুটো গ্যাসের ওষুধ বাজারে এইগুলো পাওয়া যায়, যেগুলো ওষুধের দোকানেও কিনতে পাওয়া যায় এবং বহু মানুষ কিনে খান। ওই ভোজবাড়িতে যাওয়ার আগে দুটো টাক অথবা জিল কিনে খেয়ে মনে করেন আমার পেটটা খুব সুন্দর হলো এবং আমি চর্বিত চর্বণ খাইব, অতএব আমার এই ওষুধ খাইলেই আমি ওই মাঙ্কি ক্যাপ পরে শীত তাড়ানোর মতন। তো ঠিক সেরকমভাবে দুটো খেয়ে নিয়ে আমি চলতে শুরু করি, কিন্তু এটা বিজ্ঞান নয়। সেটা প্রত্যেককে বুঝতে হবে যে গ্যাস কোনো অসুখ নয়। গ্যাস বলা, শব্দটা বলা মানে হচ্ছে, যেমন ধরুন অনেকের বেশি বাতকর্ম হয়, তিনি আমাকে এসে আমার এই গভীরে বুঝতে, এটা রোগ নয় তো, এটা ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েশন। তো তাহলে আপনি যে এই কথাটা বললেন, এই যে মা মাসিরা বলে যে হয় ডাক্তার দেখা নাহলে দুটো বড়ি খা, তাহলে কোন ক্ষেত্রে কোনটা করব আমি? যখন পেটে ব্যথা হবে, বড়ি তো নিজের থেকে খাওয়া উচিত নয়, কারুরই খাওয়া উচিত নয় ওইভাবে। মানে আবারও বলছি যে ওই আমাদের যেহেতু ওষুধের দোকান চারিদিকে ছড়ানো, সেহেতু আমরা দোকান থেকে গিয়ে দুটো ওষুধ কিনে খাই এবং এটার কোনো অর্থ হয় না, এবং এতে ক্ষতি বেশি হয়, কারণ এই ধরনের ওভার দ্য কাউন্টার পারচেজ অফ ড্রাগসে মানুষের লং টার্মে ক্ষতি হতে পারে। আমার মনে হয় চিকিৎসককে দেখানো দরকার যদি তার সত্যি সত্যি শারীরিক কোনো সমস্যা, যেমন পেটে ব্যথা হলে, বমি হলে, মাথা ব্যথা হলে। যেমন ধরুন বহু মানুষের এই যে গ্যাস মাথায় চাপে, এগুলো মূলত হচ্ছে মাইগ্রেন, কিন্তু মানুষকে বোঝাতে কষ্ট করতে হয় যে মাইগ্রেন যেহেতু একটা মাথার যে রক্তবহা নালীগুলো আছে সেগুলোর সংকোচন প্রসারণ, এবং আমাদের পেটের নাড়িভুড়ির চলাফেরার গতি নিয়ন্ত্রিত হয় মস্তিষ্ক থেকে, এইটা বোঝাতে হয় মানুষকে। এবং মাইগ্রেনের জন্য যার ফলে বমি হয়, কিন্তু যে মানুষটি আমার কাছে এসছেন তিনি মনে করছেন বমি করলে তোমার মাথা ব্যথা কমে যাচ্ছে। বেসিক্যালি মাথা ব্যথাটা কমছে হচ্ছে মাইগ্রেনের গতিতে, আর বমিটা হচ্ছে মাইগ্রেনের ইফেক্টে, কিন্তু তিনি তখন গ্রহণ করার মতন অবস্থায় থাকেন না। কারণ আমরাও চিকিৎসকরা গ্যাস মাথায় চাপে এই তত্ত্বটাকে আমার সহজ এক্সিট পয়েন্ট বলে চালু করে দিয়েছি। গ্যাস ঘাড়ে চাপে, গ্যাস পিঠে চাপে, যার কিছু এক্সপ্লানেশন নাই, তার এক্সপ্লানেশন হচ্ছে ওই আমি ভূত, তুমি ভূত, কিম ভূত কিমাকার মতন গ্যাস। সুতরাং আমি খুব জোর দিয়ে বলতে চাই, গ্যাস কোনো অসুখ নয়, এটাকে, এই শব্দটাকেই পরিহার করা দরকার। এবং এটাকে যদি আমরা পরিহার না করতে পারি তাহলে আমরা বিজ্ঞানের গভীরে পৌঁছতে পারবো না। আমরা এক্সপ্লানেশন অথবা এক্সামিনেশনের করে এই মানুষটার সত্যিকারের সমস্যাটা, কোনো একটা অর্গানে তার সমস্যা হচ্ছে, এক হচ্ছে তার পেটের অর্গানগুলোতে সমস্যা হতে পারে। ওই যে বললাম যে অনেক সময় হার্ট অ্যাটাকের মানুষরা অথবা করোনারি আর্টারি ডিজিজের মানুষরা বুকে ব্যথা হয়, তারা মনে করেন গ্যাসের চাপ, গ্যাস ঊর্ধ্বমুখী গ্যাস আর নিম্নমুখী গ্যাস বলে একটা শব্দ চালু আছে। তো এইগুলো সব হচ্ছে মানে সাংস্কৃতিক সম্পদ আমাদের বঙ্গ সংস্কৃতির। কোনো গ্যাস ঊর্ধ্বমুখী আর নিম্নমুখী নাই, এই সবটাই হচ্ছে তার কি সমস্যা হচ্ছে চিকিৎসকদের বুঝে নিতে হয়। কোনো পেটের রোগে কারুর বুকে ব্যথা হয় না, এটা খুব পরিষ্কার থাকা দরকার। বুকে ব্যথা হলে হয় তা হার্টের অসুখ থেকে হচ্ছে, অথবা লাঙের অসুখ থেকে হচ্ছে, অথবা অ্যাংজাইটির জন্য হচ্ছে। এই তিনটের বাইরে কোনো বুকে ব্যথা হয় না। সুতরাং সেইটাকে খুব পরিষ্কারভাবে বোঝা দরকার। এই ঊর্ধ্বমুখী গ্যাস যেটা আপনি বললেন, সেটা হয়তো হতে পারে অ্যাসিড রিফ্লাক্স বা জিইআরডি যেটাকে আমরা তার বলি। থেকে কারুর বুকে ব্যথা হয় না। ওই সব হচ্ছে, আবারও বলছি, এগুলোকে আমরা সহজ এক্সপ্লানেশনের জন্য চালান করি। জিইআরডি হলে যেটা ঘটে, গলা জ্বালা, বুক জ্বালা ইত্যাদি হয়, কিন্তু সেটা ওই স্টেজ পর্যন্ত যায় না যে তার বুকে ব্যথা হচ্ছে প্রাইমারিলি।
ঠিক আছে, এই এই যে অনেকগুলো জিনিস এখন আসলে বিজ্ঞানও তো নানান তত্ত্ব দিয়ে ওষুধ খাওয়ানোর জন্য নানান গল্প হাজির করা হয়, কাজে এগুলো সব হচ্ছে ওষুধ খাওয়ানোর গল্প তৈরি করা, এবং এগুলো বিজ্ঞান, সঠিক বিজ্ঞান নয়, মানে যেটা মানুষটার কল্যাণ করতে পারে। বুকে ব্যথা মানে হয় হার্টের সমস্যা, লাঙের সমস্যা অথবা অ্যাংজাইটি, এটা পেটের রোগে হবে না। কখনো কখনো গলস্টোন থেকে কারুর কারুর বুকে ব্যথা হয়, সুতরাং আমি অনেক সময় দিস ইজ 1 in 1000s, সেই জন্য তার যদি বুকের পার্টিকুলারলি পেটের মাঝের অংশটা, যে বুকের অংশটা আছে সেখানে হতে পারে, সেই জন্য একটা আলট্রাসাউন্ড করে নেওয়া যেতে পারে গলব্লাডারটা দেখে নেওয়ার জন্য। তো তার যদি গলব্লাডার যদি ভালো থাকে, পেটের কোনো রোগে বুকে কারুর ব্যথা হয় না। ওই গ্যাস বুকে চাপ দেয়, এটা আবারও বলছি বিজ্ঞান নয়, আর যাই হোক বিজ্ঞান নয়। স্যার, বুকে জ্বালার মধ্যে অনেকে আবার ঘরোয়া পদ্ধতি হিসেবে লেমন ওয়াটার খান, লেবু জল একটু সকালবেলা উঠে, এটা কি লজিক্যাল? ডাজ ইট অ্যাকচুয়ালি কিওর ইট? আসলে আসলে নো, আমার মনে হয় যে মানুষের, আমরা তো আমাদের বিজ্ঞানটা তো, আমরা তো পাশ্চাত্য বিজ্ঞানে ওষুধ বিশুধ নিয়ে এসেছি। পাশ্চাত্য বিজ্ঞান যখন মানুষের জীবনকে, এখন তারা বলে তারা নাকি আরো সুন্দর করছে, আমি জানি না তারা সুন্দর করছে কিনা, তার আগে মানুষ তো নিজেকে ভালো রাখার জন্য, এবং ওই যে ছোটবেলায় ঠাকুমা অনেক টোটকা দিত, তো সেই টোটকাগুলো তো কিভাবে ভালো করতো, কিছু তো ভালো করতো, তা না হলে মানুষের, ওই জন্য বললাম আমরা আবার সংস্কৃতিকে অস্বীকার করতে পারি না। কিছু নিশ্চয়ই মানুষের গার্হস্থ্য জীবনে, প্রতিদিনের জীবনে মানুষের কাছে কিছু টোটকা আছে যেগুলো ভালো। এখন লেমন ওয়াটার ভালো করে কি না করে সেটা জানি না, ক্ষতি তো করে না, এটুকু বলতে পারি। সুতরাং ওই খেয়ে তার যদি সত্যিকারের কষ্ট, এবার লেমন ওয়াটার খেয়ে যে ভালো হয়ে যাচ্ছে, আমি তাকে প্লেসিবো ইফেক্ট বলি। অর্থাৎ কিনা তার মনে হইল আমি কিছু পান করিলাম, অতএব আমি ভালো হইলাম, পাকা তাল আর কাকের গল্পের মতন। এবার সে তাকে আলটিমেটলি, জানেন তো, স্বাস্থ্য বিজ্ঞানটা বা চিকিৎসা বিজ্ঞানটা মূলত হচ্ছে মানুষকে ওয়েলবিংটাকে ঠিক করা, তাকে ভালো রাখা। সব কিছু বিজ্ঞানের ব্যাখ্যা দিয়ে তো ভালো রাখা যায় না। সুতরাং মানুষটা যদি ভালো থাকে, তার আবারও বলছি, এখন তো অনেক যন্ত্র বেরিয়েছে, এবং চিকিৎসকদের কাছে আসলেই মানুষ এখন প্রায় ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে যে আমাকে আবার ডাক্তারবাবু টেস্ট করতে দেবেন না তো। প্রায়ই আমাকে এসে বলেন, ডাক্তারবাবু বেশি টেস্ট দেবেন না, তার কারণ অর্থ ক্ষয়, এবং বহু টেস্ট আমরা করাই যেগুলো অনাবশ্যক ইত্যাদি। তো সে প্রশ্নটা অন্য, কিন্তু আমার মূল বক্তব্য হচ্ছে যে এখনো পর্যন্ত, এবং আমার মনে হয় পৃথিবীতে কোনো টেস্ট বেরোবে না কোনো দিন, যেটা দিয়ে মানুষের মনকে পরিমাপ করা যায়, মানুষের মস্তিষ্ককে পরিমাপ করা যায়। ওই এমআরআই করে কতগুলো খানাখন্দের সন্ধান পাওয়া যায়, কিন্তু কগনিশন, অর্থাৎ কিনা কেমনভাবে আমি ভাবি, কি ভাবছি, পৃথিবীতে প্রকৃতি কোনোদিন কাউকে ভাবতে দেবে না। মন, আমার কেন আজকে মনটা মেঘলা আকাশের মতন হয়ে আছে অথবা ফুরফুরে বাতাসের মতন হয়ে আছে, এটা প্রকৃতি কোনোদিন কাউকে ভাবতে দেবে না। এবার এই দুটো সাবজেক্টিভ এলিমেন্ট, যার জন্য কবিরা তৈরি হন, উপন্যাসিকরা তৈরি হন, মন আর মস্তিষ্কের সংস্পর্শে তো এরাই তৈরি হন। আর আমরা চিকিৎসকরা কিছু কিছু ওই বিজ্ঞানের পঠিত জ্ঞান নিয়ে মানুষের কাছে উপস্থাপিত করি। তো আমাদের জ্ঞানে এই দুটো জিনিস আমাদের আয়ত্তের মধ্যে, কোনো মানুষের আয়ত্তের মধ্যে কখনো আসবে বলে আমার মনে হয় না চিকিৎসক হিসেবে। যেহেতু এই দুটোর আসবে না, এবং এই দুটোর প্রভাব আমাদের শরীরের উপর ব্যাপক, সেই হেতু বহু জিনিস এই দুটোর খেলাধুলার জন্য হয়, যেগুলো আমরা এক্সপ্লেইন করতে পারবো না। আর সেইগুলোই এইসব গ্যাস, ঢেকুরতোলা, আমার পেটটা ভুটভুট করছে ইত্যাদির মধ্যে থেকে যাবে। এগুলো সব হচ্ছে আমাদের মন আর মস্তিষ্কের চলাফেরার ফসল, আর আমরা সেটাকে কোনো একটা শব্দ দিয়ে এক্সপ্রেস করব। এবং অনেক সময় মানুষ তো, দেখুন, মানুষ যখন চিকিৎসকের কাছে যান তিনি তো কষ্ট পেয়েই যান। আমার চিকিৎসক হিসেবে কর্তব্য হচ্ছে তার খারাপ রোগ নেই, তার গভীর অসুখ নেই, আমার জ্ঞান বুদ্ধি এবং অল্প কিছু পরীক্ষা নিরীক্ষা, আবার আমি অল্প কিছু পরীক্ষা নিরীক্ষা করে, অনাবশ্যক পরীক্ষা না করিয়ে সেটাকে নির্ধারিত করা এবং তাকে কিছু ওষুধপাতি দেওয়া বা কাউন্সেল করা। তো এই সব করার পরেও আমার মনে হয় চিকিৎসকের কর্তব্য হচ্ছে তাকে রিঅ্যাসিওর করা। কারণ রিঅ্যাসিওর কেন করা? কারণ যত মানুষ চিকিৎসকের কাছে আসেন, অন্তত আমার জীবনের উপলব্ধি যা, তার মধ্যে 80% মানুষ, আউটডোরে অন্তত, হাসপাতালে বলছি না, 80% মানুষের কিন্তু শরীরে বড় কিছু রোগ জ্বালা থাকে না।
তাদের রোগানুভূতি, এটা প্রফেসর অমর্ত্য সেন তার একটা বিখ্যাত রিসার্চেও বলেছেন, তার রোগানুভূতি তাকে তাড়িয়ে নিয়ে বেড়ায় ডাক্তার থেকে ডাক্তারে, প্রান্তর থেকে প্রান্তরে। আর আসলে কি জানেন তো, আমাদের সমাজে এত অসুরক্ষার বাতাবরণ চারিদিকে ঘুরে বেড়ায়, আমাদের জীবনে তো কোয়ালিটি অফ লাইফ সেরকমভাবে তৈরি হয়নি। আমরা প্রত্যেকে সাধারণ মানুষ, আপনি অন্য গরিব মানুষ যাদের প্রতিদিন জীবনের জন্য সংগ্রাম করতে হয়, গ্রামের মানুষ যারা প্রতিদিন রাজনৈতিক সমস্যায় তাড়িত, এবং একদম গ্রামগুলো জীবন্ত হচ্ছে রাজনৈতিকভাবে পরাধীন সব থেকে বেশি। আপনার যদি রাজনৈতিক ভাবনা অন্য কিছু হয়, আপনি কখনোই সেটা এক্সপ্রেস করতে পারবেন না। এবার জানেন তো, এই যে পরাধীনতাগুলো, অর্থাৎ আর্থিক পরাধীনতা, রাজনৈতিক পরাধীনতা, শুধুমাত্র তো আমি জাতীয় পতাকার নিচে আছি থাকলেই আমি স্বাধীন থাকি না, এইগুলো মানুষকে ভয়ঙ্কর স্ট্রেসে নিয়ে গিয়ে ফেলে। আরও এটা গুরুত্বপূর্ণ হচ্ছে মহিলাদের ক্ষেত্রে, তাদের মতন পরাধীনতা এই ভারতবর্ষে, আগুয়ান ভারতবর্ষে এখনো পর্যন্ত নেই। স্যার, আমার কাছে যখন এই ধরনের পেশেন্ট আসে, সেক্ষেত্রে তারা অনেক সময় কমপ্লেন করেন যে তারা অনেক ডাক্তারের কাছে ঘুরেছেন এবং সবাই কিন্তু মোটামুটি অ্যান্টাসিড প্রেসক্রাইব করেন। তাহলে রোজ একটা করে অ্যান্টাসিড খাওয়াটা কি ঠিক? এটা কি সেফ? দেখুন দিদি, আমি খুব করজোরে একটা শব্দ বলতে চাই, যে আমরা যত ওষুধ মানুষকে খাওয়াই, এত ওষুধ মানুষকে খাওয়ানোর দরকার হয় না। এবার ডিম আগে না মুরগি আগে সেটা ঠিক করা খুব কঠিন, কিন্তু মানুষের ওষুধ খাওয়ার বাতিক আগে তৈরি হয়েছে, না আমরা ওষুধ বিক্রির প্রয়োজনে মানুষকে ওষুধ খাওয়াই আগের থেকে এবং মানুষের ওষুধ নেয়ার কামনাটাকে স্ফীত করেছি, এটা এখনো পর্যন্ত আমি বুঝে উঠতে পারিনি। কাজেই আমি বারবার আমার রোগীদের বলে থাকি, অনাবশ্যক ওষুধ খাবেন না। দোকানে গিয়ে ওই চানাচুরের মতন একটু চানাচুর খেলাম, একটু একটু রসগোল্লা কিনে খেলাম, ওই রকম একটু টাক খেলাম, একটু 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 গায়ে হাত পা ব্যথা হলো, দুটো ওষুধ দেবে গো বলে ওষুধের দোকানে গিয়ে দুটো পয়সা ছুড়ে দিয়ে ওষুধ খেলাম, এটা ক্ষতি করে শরীরের। আমি লিভারের চিকিৎসক হিসেবে বলতে পারি, সব ওষুধগুলো গিয়ে লিভারে গিয়ে নড়াচড়া শুরু করে, এবং বহু লিভারের অসুখ আছে যেগুলোর এক্সপ্লানেশন আমরা দিতে পারি না, কিন্তু সেটা হচ্ছে পার্টিকুলারলি পশ্চিমবঙ্গে, কারণ ওষুধ খাওয়ার বাতিক আমাদের রাজ্যে যত আছে সারা ভারতবর্ষে খুব কম আছে, সারা ভারতবর্ষেই আছে কিন্তু আমাদের দেশে। আর আনরেগুলেটেড তো, মানে গ্রামাঞ্চলে কিছু পান বানাবেন, একটা ওষুধের দোকান পাবেন, তার কারণ হচ্ছে ইটস এ কনজিউমার কমোডিটি। তো এবার হচ্ছে এই ওষুধ খাওয়ার ফলে পেটে ভাত থাকুক না থাকুক আমরা ওষুধ খেয়ে ফেলি। স্যার, গ্যাস অম্বলের পর ইন্ডিয়ানদের মধ্যে সবথেকে বড় সমস্যা হচ্ছে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন আমরা যেটাকে বলি। স্যার, চিকিৎসক হিসেবে আপনি এটাকে কিভাবে অ্যাপ্রোচ করেন? শব্দটা শুনেই বেশ মজা লাগলো, কোষ্ঠকাঠিন্য শব্দটাই প্রায় এখন শুনি না। এখন খুব 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 দুঃখ লাগে যে বাংলা ভাষা এত দিন কবে থেকে হতে শুরু করলো, এবং আমাদের নাকি তৎসম তদ্ভব অনেক শব্দের কথা ছোটবেলায় পড়তাম না, তো এখন প্রায়ই শুনি আমার পটি হয় না। তো আমি তারপরেই বলি এই পটি শব্দটা, এবং এটা 80 বছরের ভদ্রমহিলা, তিনি এসেও বলছেন আমার পটি পরিষ্কার হয় না। তো আমি জিজ্ঞেস করি, আচ্ছা এই যে পায়খানা, দাস্ত, হাগু, এই যে শব্দগুলো আমরা ছোটবেলার থেকে শুনে এসেছি, সেগুলো গেল কোথায়? পটি নামক একটি কোনো শব্দ নয় তার কাছে। সেই জন্য আমার কোষ্ঠকাঠিন্য শব্দটা শুনে বেশ বেশ মজা লাগলো, যে বহুদিন বাদে এই শব্দটা যেন বহু যুগের ওপার হতে ঘুরে এলো আমার কাছে। তো বেসিক্যালি কোষ্ঠকাঠিন্য হচ্ছে পেটের নাড়িভুড়ির চলাফেরার গণ্ডগোলের ফসল। এবং আমি আমার রোগীদের সব থেকে আগে যেটা বলি, যে আজ পর্যন্ত আমি একজন ব্যক্তি দেখি নাই, আমার যথেষ্ট এখন চিকিৎসক হিসাবে সময় কাটিয়েছি 40 বছরের ঊর্ধ্ব, একজনও ব্যক্তি দেখি নাই যিনি না হাগু করিয়া মরিয়া গিয়াছেন। এবং এটা আমি প্রতিদিন বলে থাকি, যে এই পায়খানা হলো না বলে কপাল চাপড়াতে চাপড়াতে চিকিৎসকের চেম্বারে ঘুরে বেড়াবেন না, এবং তার জন্য গোবর জল গিলবেন না। তাহলে স্যার, রোজ এই সোকল পটি ক্লিয়ার হওয়াটা কি এই নরমাল যে নয়? সোকল, হ্যাঁ, মানে আপনিও সেই প্রজন্মের রিপ্রেজেন্টেটিভ যিনি পটি শব্দেই জীবনটাকে সুন্দর করে তুলেছেন, আমি নই। তো যাই হোক, সে তত্ত্বগত প্রশ্নে আমরা নাই বা গেলাম। প্রতিদিন যদি পটি না, প্রথম কথা হচ্ছে প্রতিদিন পটি হওয়াটা একটা অভ্যাসের, পায়খানা হওয়াটা একটা অভ্যাসের বস্তু। সুতরাং এই যে আপনার কথা শুনে আমার মুখে পটি শব্দটা উঠে এলো না, এটাও কিন্তু অভ্যাস, শুনতে শুনতে অভ্যাস হয়। তো অ্যাকচুয়ালি বাওয়েল ট্রেনিং ইজ এ মাদার্স জব। আনফর্চুনেটলি আমাদের সোসাইটিতে মায়েরা
আরও নানান সমস্যা, এবং এটা যে মাকে প্রতিদিন বাচ্চাকে ছোটোবেলার থেকে ঘুম থেকে উঠে তুই পায়খানা করতে যা, এই যে ট্রেনিংটা দেয়া, এটা সবসময় হয়ে ওঠে না। এটা হচ্ছে 1 নম্বর কথা, যার ফলে বাচ্চাদেরও মারা আমার বাচ্চার হাগু হয় না বলে, পটি হয় না বলে ডাক্তারের কাছে নিয়ে যান। আবারও বলছি, এটা অমূলক, বাচ্চাকে ট্রেনিং দিতে হবে। 2 নম্বর হচ্ছে জল বেশি খাওয়াতে হবে, শাক পাতা বেশি খাওয়াতে হবে, অর্থাৎ খাদ্যদ্রব্য বেশি খাওয়াতে হবে। যতজনের পায়খানা হয় না তার মধ্যে 1 to 0.5% অসুখ থাকে, বাকিদের অসুখ থাকে না। এটা হচ্ছে একটা লাইফস্টাইলের ফসল, কনস্টিপেশন। এই যে আপনি কোষ্ঠকাঠিন্যের কথা বললেন, যদি পরিশ্রম না করেন, আপনি শারীরিক পরিশ্রম না হয়, আপনার নাড়ি ভুঁড়ি চলবে না। আপনার যদি মন খারাপ থাকে, আপনার নাড়ি ভুঁড়ি চলবে না। আপনি যদি কাঁড়ি কাঁড়ি ওষুধ খান, ওষুধের সাইড ইফেক্টে আপনার কনস্টিপেশন হবে। বহু ওষুধ আছে যেগুলোর সাইড ইফেক্টে কনস্টিপেশন হয়। অর্থাৎ কি না, কনস্টিপেশন হলো, আর আমি ওই দোকান থেকে কিনে আজকে আমার পেটটা জানেন তো কেমনটা ভরে গেছে। এবার এই কথাটা বললেই যাদের কনস্টিপেশন হয় না, অনেকেই শুনছেন এখন, এবং শুনে আমার উপর কুপিত হচ্ছেন এবং ক্রোধান্বিত হয়ে সেই অনলে আমাকে পুড়িয়ে মারবেন বলে যেন এক্ষুনি শপথ নিচ্ছেন। তার কারণ হচ্ছে তার তো কষ্ট এটা, এবং সেই কষ্টটা, প্রথম কথা হচ্ছে এই যে কষ্ট নয়, এটা কষ্টানুভূতি। এই কষ্টানুভূতিটা অনেকটাই হচ্ছে আপনি অ্যাংশাস হয়ে পড়ছেন বলে। আমার আজকে পায়খানা পরিষ্কার হলো না, আমার 2 দিন হলো না, আমার 3 দিন হলো না, আমার দিন কেমন যাবে, আমার গ্যাস হবে, আমার বুকে চাপ দেবে, ঊর্ধ্বমুখী গ্যাস, আমার নিচ দিয়ে একটু বেরোলে আরাম হয়। এই যে গল্পগুলো, এই গল্পগুলো সবই হচ্ছে অসুখের প্রতিফলন নয়। আমার পেট পরিষ্কার হয়নি, অতএব আমার বোধহয় বড় একটা বিপদ আসতে যাচ্ছে, এই ভাবনার থেকে মানুষ বেশি তাড়িত হয়ে পড়েন। আমি সবসময় তাকে বলি যে প্রথম কথা হচ্ছে, আজ পর্যন্ত, আবারও বলছি, আজ পর্যন্ত একজন ব্যক্তিকেও দেখিনি যিনি না পায়খানা করে মারা গেছেন। সুতরাং এটাতে আপনার বড় বিপদ ঘটবে না, এটা বুঝে নিন। আবার একটা অস্বস্তি হচ্ছে, সেই অস্বস্তির জন্য আপনাকে যেটা করতে হবে, আবারও এক্সারসাইজ করুন, জল বেশি খান, আর তারপরে যদি 2-3 দিন পায়খানা না হয়, তখন কিছু ওষুধপাতি আছে সেগুলো খাবেন, কিন্তু ওগুলোর উপর নির্ভরশীলতা যত কম করা যায়। ওষুধ খেয়ে পায়খানা করার যে মাদকতা, আবারও বলছি, এটা হচ্ছে এই অনেক মানুষ আছে দেখবেন যে বিড়ির টান না মারলে তাদের পায়খানার বেগ আসে না। এটা কি বিজ্ঞান? এটা তো বিজ্ঞান নয়। কিন্তু সেটা মানুষ কিন্তু মনে করেন যে একটা সিগারেট না খেলে অ্যাবসলিউটলি, বা একটা বিড়ি না খেলে হচ্ছে না। অ্যাবসলিউটলি, এটা তো বিজ্ঞান নয়। বহু মানুষ আছেন যারা মদ্যপানে অভ্যস্ত, তারা মনে করেন যে 2 পেগ পেটে না পড়লে আজকের ঘুমটা ভালো হবে না, সকালে যেন মনটা উঠে আবার ময়ূরের মতন হবে না। তো এগুলো সবই হচ্ছে আমার চেতনার দ্বারা সমৃদ্ধ। ঠিক সেরকমই এই যে কোষ্ঠকাঠিন্য, পেটটা আজকে পরিষ্কার হলো না, আমি আজকে যাব কি করে অফিসে, এবং হচ্ছে যে এবং তারা ওই জন্য ঘর থেকে বেরোনোর আগে বারবার বাথরুমে যান। এইগুলো সবই হচ্ছে পেটে মনের খেলা, বুঝতে পেরেছেন? এবং অথবা মনের উপর পেটের আধিপত্য বিস্তারের একটা প্রয়াস। তাহলে স্যার, আইবিএসটা কি শুধুই একটা মানসিক রোগ? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। এটা শুনে, এটা চিকিৎসকরা, আবারও বলছি, আমার মনে হয় যে আসলে কি হচ্ছে জানেন তো, বিজ্ঞান যত কমোডিটাইজড হচ্ছে, অর্থাৎ কিনা এখন তো সব কিছুতেই একটা ওষুধ বার করতে পারলে তো বাণিজ্যে বসতলক্ষ্মীটা সুন্দর হয়। সেই জন্য মানুষের জীবনের যেগুলো ডিভিয়েশন, অর্থাৎ কিনা দেখুন, টাক পড়া তো একটা ডিভিয়েশন। টাকের জন্য কিসের ওষুধ লাগবে? কারুর কানে বড় চুল থাকে, সে তো ডেভিয়েশন, তার জন্য কিসের ওষুধ লাগবে? কিন্তু সারা পৃথিবীর বাণিজ্য যারা করে বেড়ান, তারা মানুষের দেহটাকে বিকৃত প্রমাণিত করে এমন একটা প্রয়াস চালাচ্ছেন যাতে একটা ওষুধ খাইয়ে তাকে ভালো রাখা যায়। বেসিক্যালি ইটস কনজিউমারাইজেশন। সেই কনজিউমারাইজেশনের প্রভাবেই আমরাও প্রভাবিত হয়ে পড়ি, কারণ শরীরের যখন কষ্ট হয় তখন আমরা একটা সলিউশন খুঁজি। এই জন্য এই ভাবনার জায়গাগুলোকে যদি আমরা পরিষ্কার করতে পারি যে সব কিছুর জন্য ওষুধ লাগে না, আমার জীবন পদ্ধতিটাকে ঠিক করতে হবে, অ্যাংজাইটি কমাতে হবে, এবং তার জন্য নিজেকে কাউন্সেল করতে হবে। আমাকে বুঝতে হবে যে আমার এই পায়খানা পরিষ্কার আজকে যদি না হয়, 2 দিনও না হয়, তাহলে আমার জীবন রসাতলে যাবে না। আমি আবার সে উদাত্ত কণ্ঠে গান গাইতে পারবো, আমি আবার গুহার আধারে প্রভাত পাখির গান শুনতে পারবো। কিন্তু যারা আবার কি হয় বলুন তো, ব্যক্তিত্বের তো ডিফারেন্স হয়। এটা, এই পায়খানা পরিষ্কার না হওয়াটা অনেকটাই হচ্ছে অবসেসিভ থট ডিসঅর্ডারের রিফ্লেকশন। এটা হচ্ছে ইটস এগেন, আপনি যে আইবিএস এর কথা বললেন, আইবিএস হচ্ছে পেটে মনের খেলা, এটা ঠিক সেরকম। অবসেসিভ থট ডিসঅর্ডার হচ্ছে, দেখবেন অনেক মানুষ আছে যারা বারবার বাসন পরিষ্কার করেন, অনেক মানুষ আছেন যারা বারবার খিল লাগাতে যান। কেন লাগাতে যান? তারা মনে করে খিলটা লাগেনি, একবার উঠে দেখেন, ঘুম থেকে উঠে বাসন পরিষ্কার করেন, নোংরা লেগে আছে বলে, তো এগুলো অবসেশন। ঠিক সেরকম এটা হচ্ছে বাওয়েল অবসেশন, অর্থাৎ কিনা আমার পেটটা পরিষ্কার হয়নি, আরও একটু হাগু না হলে আমার পেটটা কেমন ভারী ভারী হয়ে আছে। এই যে
মানে আমরা যেটাকে বাতিক বলি কাঁচা ভাষা, এটা তো অবসেশন, বেসিক্যালি অবসেশনের রিফ্লেকশন, এটাও ঠিক সেরকম। কাজেই যতজন কোষ্ঠকাঠিন্য নিয়ে চিকিৎসকের দরজায় গিয়ে আঘাত হানেন, কড়া নাড়েন, তার মধ্যে দাঁড়িয়ে 1 থেকে 0.5%, আরও কম হয়তো, যাদের সত্যিকারের অসুখ আছে। বেশিরভাগ মানুষ চেতনার আঘাতে জর্জর হয়ে ডাক্তারের চেম্বারে যান। আবার এটা একটা কষ্টও, আমি কষ্টটাকে লঘু করার কথা বলছি না। খাবার জল বাড়িয়ে, শাক পাতা বাড়িয়ে, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস বাড়িয়ে আমাদের খাদ্যটাকে আসলে রিফাইন্ড ফুড যত বাড়ছে না, আর আমাদের জীবনে তো সচলতা কমে যাচ্ছে ক্রমাগত, আমরা পরিশ্রম করি না, গাড়ি চেপেই জীবন কাটাই। আবার বেশিরভাগ মানুষ এখন বসে কাজ করে, এইসবের ফলেই কোষ্ঠকাঠিন্য বেশি হয়। যারা গতরে খেটে খায়, গ্রামের মানুষ, অথবা যারা অন্য কষ্টে জর্জর, দেখবেন মন যখন ভালো থাকে অথবা মন যখন খুব খারাপ থাকে তখন এইসব আসে না। এইসব আসে যখন হচ্ছে আমার কোনো কাজ নেই, আমার কম কাজ, আমি বেশ ফিট আছি, তখন আমার পেটটা মাথাটা গিয়ে ঢোকে, এবং তখন মনে হয় আজকে তো পেটটা বেশ বাজিয়ে বাজিয়ে দেখি আমি, আমার পেটটা ঢুপঢাপ করছে, আজকে পেটটা আর একটু পরিষ্কার হলে ভালো হতো। অতএব মূল হচ্ছে, আমি আবারও বলছি, যারা কোষ্ঠকাঠিন্যে মনে করছেন আমার জীবন শেষ হতে বসেছে, তাদের জীবনে বিন্দুমাত্র আঘাত আসে নাই, এই অনুভূতিতে নিজেকে সমৃদ্ধ করতে হবে। ওষুধ খাবেন না ততক্ষণ না পর্যন্ত যতক্ষণ সত্যিকারের আপনার পেটে ব্যথা হচ্ছে অথবা কষ্ট হচ্ছে। আপনার কষ্টটাকে আমি ব্যঙ্গ করছি না, কিন্তু দুঃখ দিচ্ছি না, কিন্তু সেটা বুঝে নেওয়া দরকার। কিন্তু বেশিরভাগ কোষ্ঠকাঠিন্যের জন্য কোনো ওষুধের দরকার নেই। এই দেখবেন রাস্তা দিয়ে হাঁটলে পরেই হেঁকে বেড়ায়, ওই রিক্সায় করে, টোটোতে করে, অটোতে করে, যে কোষ্ঠকাঠিন্যের জন্য কী সব দ্রব্য বিক্রি হচ্ছে, খেলেই যেন হুড়হুড় করে পায়খানা হবে এবং মন ফুরফুর হয়ে যাবে। এগুলো সব হচ্ছে গোবর জল, এবং এই আবর্জনাগুলো যত কম আহরণ করা যায় নিজের জীবনে ততই মঙ্গলের। স্যার, এটা তো আমরা খুব নর্মাল যারা মানুষ, যারা রেগুলার কাজ করছেন, আমরা তাদের ক্ষেত্রে বলছি। যাদের ধরুন সেডেন্টারি লাইফস্টাইল, যারা সত্যি খুব বেশি চলাফেরা করতে পারেন না, তাদের ক্ষেত্রে অ্যাবসলিউটলি এইটাই মূল। এটা আবারও বলছি, এই 1% তার নিচে, যেমন ধরুন একজন ব্যক্তি স্ট্রোক হয়েছে, বা একজন ব্যক্তি বয়োজ্যেষ্ঠদের, এখন তো জেরিয়াট্রিক পপুলেশন আমাদের বাড়ছে, তাদের ক্ষেত্রে এটা একটা বড় কষ্টের। কারণ আমি যে কথাগুলো বলছি সেগুলো হচ্ছে, আমি ধরে নিন 20 থেকে, এই ভাবনাগুলো না শুরু হয় 18 থেকে 50 পর্যন্ত, জ্বালাই বেশি, এই পায়খানা হলো না করে ডাক্তারের চেম্বারে গিয়ে ওষুধ খায়। কিন্তু একদম উল্টো, 60-65 উপরে যাদের ডায়াবেটিস আছে, যাদের স্ট্রোক হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু নাড়ি ভুঁড়ির সচলতা কমে যায় শুয়ে থাকার জন্য। তাদের ক্ষেত্রে কিছু ওষুধপাতি দিয়ে হেল্প করতে হয়, তাদেরকে ওষুধ খেতে হবে। এবং যিনি শুয়ে আছেন, চলতে পারছেন না নানান কারণে, পায়ে দেখবেন অনেক সময় কারোর সার্জারি হয়েছে, বহুদিন শুয়ে থাকতে হয়, প্রেগনেন্সিতেও কনস্টিপেশন হয়, কিন্তু সে সময় তো ওষুধ খাওয়া উচিতই না, অন্য কোনো ওষুধ, আস্তে আস্তে কেটে যাবে। স্যার, আমরা তো সাধারণত অ্যান্টিবায়োটিক লিখি, কিন্তু আজকাল আমরা দেখি প্রিবায়োটিক বা প্রোবায়োটিক এই জিনিসটা খুব উঠে আসছে। এটা স্যার কি? এটাও বিশুদ্ধ বাণিজ্য। এই একটি শব্দ দিয়ে শুরু করে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমিও লিখি এটা। কেন লিখি? কারণ হচ্ছে, আবারও বলছি, ডিম আগে না মুরগি আগে আমি জানি না, একটু আগে বললাম, অর্থাৎ কিনা আমরা মানুষকে ওষুধ আগে খাওয়াতে শুরু করেছি চিকিৎসকরা, না মানুষই আগে ডিমান্ড করতে শুরু করেছেন কিছু ওষুধ দেন ডাক্তারবাবু। আমার প্রেসক্রিপশনটা যদি সাদা খাতায় একটা মানুষকে বলি যে আপনি চিন্তা করিবেন না, আপনার কোনো রোগ নাই, ভয়ঙ্কর। আমি তো প্রায়শই লিখে থাকি, এবং তার জন্য যা গালাগালি খেতে হয়, এবং গালাগালি খেলে আমিও তখন নিজেকে, মানে মাঝে মাঝে মনও খারাপ হয় যে সত্যিই তো মানুষটাকে তো আমি আহত করতে চাইনি, তিনি আহত হয়েছেন, এটাও চিকিৎসক হিসেবে আমার ফেলিয়ার। তো এই সাদা খাতা যদি মানুষকে বাড়ি পাঠাই, তাহলে বলবে আমরা আপনার ভিজিটটা দিলাম কেন, শুধু এলাম কেন। কাজেই এই ওষুধ খাওয়া, কিন্তু আপনি উন্নত দেশগুলোতে যদি যান, আপনি ওরমভাবে ওষুধ খেতে পারবেন না আপনার ইচ্ছা মতো, যেটা আমরা ভারতবর্ষে কোনো রেগুলেশন নেই, আমি যত খুশি ফর্দ বানাতে পারি। একটা মানে চিকিৎসকের প্রেসক্রিপশন দেখলে তো আমার বেশ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি, 10খানা 12খানা বলে ওষুধ। কিসের জন্য যে এত ওষুধ লাগে আমি এখনও, বাবা আমার বুদ্ধি হয়তো কম, কিন্তু আমি বুঝে উঠতে পারিনি। কিন্তু আমার মূল বক্তব্য হচ্ছে, প্রিবায়োটিক অ্যান্ড প্রোবায়োটিক হচ্ছে ওরকমই গার্বেজ অ্যাজ অফ নাও, যেগুলো আমরা হিপ অন করছি মানুষের উপর। এবার কেন করছি? দুটো কারণে। এক হচ্ছে, দেখুন, প্রিবায়োটিক হচ্ছে পান্তা ভাতের অথবা দইয়ের ফার্মাকোলজিক্যাল রূপ।
ওষুধকে দইকে যদি দইয়ের মধ্যে যে জিনিসগুলো আছে, ইয়গার্ট বলে যে জিনিসটা আমরা পেতাম, তার মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো নিয়ে আসছি। পেটের মধ্যে তো আমাদের ব্যাকটেরিয়া গজগজ করছে, সেগুলোকে আমি সুন্দর ব্যাকটেরিয়া আর খারাপ ব্যাকটেরিয়ার মধ্যে ব্যালেন্স মেনটেনের জন্য চলছি। কিন্তু একটা মানুষের যখন অসুখ হয় না, সেই অসুখগুলো শুধু ওই ব্যাকটেরিয়া এসে গুলি করলো আর সেই গুলির পরে আমার শরীর আহত হয়ে পড়লো, এত সরল নয়। সেই ব্যাকটেরিয়া আমার পেটের মধ্যে যে আছে, সে আমার যে শরীরের মধ্যে ইমিউনোলজিক্যাল রিয়াকশান আছে তাকে অ্যাক্টিভেট করবে, সেগুলো আমাদের শ্লেষ্মা ঝিল্লি ভেদ করে রক্তের মধ্যে যাবে, সেই রক্ত পৌঁছবে কোনো একটা অর্গানে, তারপর অসুখ হয়। এই যে প্রোবায়োটিক বলে বাজারে যেগুলো প্রোবায়োটিক প্রিবায়োটিক হচ্ছে ওষুধ কোম্পানির 500% লাভের একটা রাস্তা। এবং তাই এইটাকে যদি অসুখের বেনিফিটে কনভার্ট করতে হয়, তাহলে যে বিজ্ঞানটাকে যেভাবে সমৃদ্ধ করতে হয়, বিজ্ঞান এখনো অত সমৃদ্ধ হয়ে ওঠেনি। সুতরাং প্রিবায়োটিক খাওয়াই যায়, প্রোবায়োটিক খাওয়াই যায়, কিন্তু যিনি খাওয়াচ্ছেন অর্থাৎ আমি অথবা যে খাচ্ছেন তাকে বুঝতে হবে যে কিছু ওষুধ না খেলে আমার মনটা কেমন কেমন করে, সেজন্য আমি ওষুধ খাচ্ছি। এছাড়া বিশুদ্ধ আর কিছু নয় এই প্রোবায়োটিকের গল্পটা। এখনো পর্যন্ত এর বিজ্ঞান সেরকম সমৃদ্ধ হয়ে ওঠেনি যাতে করে বলা যায় যে প্রিবায়োটিক খেলে আপনার অমুক রোগ সেরে যাবে অথবা অমুক রোগ সেরে যাওয়ার জন্য সহায়তা হবে। আবার অনেক সময় আমরা অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পর ডায়রিয়া হলে পরে প্রিবায়োটিক দিয়ে তাকে সহায়তা করতে শুরু করি। সেই ক্ষেত্রে কিছুটা মানুষটার ডায়রিয়া হচ্ছে, তিনি অসহায়, তার তখন মনে হয়, আবারও বলছি, কিছু ওষুধ খেলে তাকে আমি যদি যখন বলি না যে আপনি চুপ করে থাকুন, একটু ধৈর্য ধরুন, ডায়রিয়াটা সেরে যাবে, হয় না, না ডাক্তারবাবু কিছু একটু দেন। এবার কিছু একটু দেওয়ার জন্য যদি কিছু দিতে হয় তাহলে প্রিপ্রোবায়োটিক সব থেকে ভালো, কারণ ওটা আপনার শরীরের ক্ষতি করবে না, এটুকু বলা যায়। বাকি ওষুধগুলো আপনার শরীরের ক্ষতি করতে পারে। সুতরাং আপনি যদি আমাকে লাভের কথা বলেন, আমি কনফিডেন্ট নই চিকিৎসক হিসেবে আদৌ কোনো লাভ করে কিনা। লাভ একজনেরই হয়, সেটা হচ্ছে ওষুধ কোম্পানি যারা প্রিবায়োটিক তৈরি করছেন। সেজন্য আমি ওষুধ কোম্পানির ছেলেদের থেকে শুনি, মালিকদের থেকে শুনি যে বাজারে নামতে গেলে প্রথম কোন মলিকিউলটা নিয়ে নামতে হয় যাতে প্রফিট রেভিনিউ এনশিওর্ড হবে, সেটা হচ্ছে প্রি অ্যান্ড প্রোবায়োটিক। আর এর মার্কেটও এক্সপ্যান্ড করছে, কারণ মানুষকে এই আসলে একটা কমোডিটি পণ্য যখন বাজারে আসে তখন মানুষের আগ্রহ পণ্যটার সম্পর্কে তৈরি করাটাও তো কাজ। তো আমরা চিকিৎসকরা তো এখন হয়ে গেছি সেই পণ্যের পরিবাহক। তো আমাকে আমার মধ্যে দিয়ে মানুষের কাছে ছড়ানো হচ্ছে যেটার প্রয়োজন আছে। এবার ধরুন আপনি খেলেন, আপনার দেখে আপনার মতন সমস্যায় আপনার বাড়ির মাসি, বোন, ভাই তারাও মনে করে ওই ওষুধটা খেলে ভালো হবে, অতএব খেতে শুরু করে। আবারও বলছি, ওতে কি লাভ হয় আমি কনফিডেন্ট নই, কিন্তু ক্ষতি হয় না এটুকু কনফিডেন্টলি বলতে পারি। তাহলে স্যার লং টার্মে প্রিবায়োটিক বা প্রোবায়োটিক খেলে ক্ষতি হচ্ছে না, কিন্তু লং টার্মে অ্যান্টাসিড খেলে তাহলে কি অসুবিধা হতে পারে? লং টার্মে অ্যান্টাসিড খেলে অনেক ক্ষতি হতে পারে। অঙ্ক কষে বুঝতে হবে। এই পডকাস্ট ইজ নট এ প্লেস ফর ডিসকাশন অন সায়েন্স। মানুষের জন্য খবরটা এটাই, সেটা হচ্ছে যে লং টার্ম অ্যান্টাসিড খাওয়া, অপ্রয়োজনে অ্যান্টাসিড খাওয়া, অপ্রয়োজনে ওই যত ওই অ্যাসিড ইনহিবিটর আছে সেগুলো খেয়ে যাওয়া সঠিক নয়, যেটা আমাদের ভারতবর্ষের বহু মানুষ খেয়ে থাকেন ওভার দ্য কাউন্টার পারচেজ করে, এবং তাতে করে সত্যিই ক্ষতি হতো, অনেক রকমের ক্ষতি হতে পারে। সেগুলো না খাওয়াই ভালো। প্রয়োজনে খাবেন। কিছু কিছু মানুষ আছে যাদের লং টার্ম অনেক দিন খেতে হয়, যেমন ধরুন হায়াটাস হার্নিয়া যাদের থাকে, ওই হায়াটাস হার্নিয়া শুনলেই মানুষ ভাবেন যে আবার বুক জ্বালা করে। হায়াটাস হার্নিয়া শুধু থাকলে হবে না, তার বুক জ্বালা করে, কষ্ট হয়, তার ক্ষেত্রে 10 বছর 12 বছর প্রোটন পাম্প ইনহিবিটর খেয়ে যেতে হয়, অথবা পটাশিয়াম চ্যানেল ইনহিবিটর খেয়ে যেতে হতে পারে। তার ক্ষেত্রটা বাদ দিলে সে তো প্রয়োজনে খাচ্ছে। কিন্তু বেশিরভাগ মানুষ, মানে মার্কেটের কথা যদি বলেন, 100 জন মানুষ যদি ওই ওষুধগুলো খায়, অ্যাসিড ইনহিবিটর খায়, তার মধ্যে 95%-এর প্রয়োজন নেই। এই 95%-এর জন্য বলছি, দয়া করে ওই মিষ্টি খাওয়ার মতন, চানাচুর খাওয়ার মতন দোকানে গিয়ে একটু ওই ওষুধ খেলাম, জল খেলাম, টাক খেলাম, অমুক খেলাম, ওগুলো খাবেন না। স্যার তাহলে আমরা দেখলাম যে মোটামুটি 90%-এর ক্ষেত্রেই বিশেষ কোনো রোগ নেই, তাহলে কোন ক্ষেত্রে আমার ডাক্তারের কাছে যাওয়া উচিত? ঠিক, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে এই প্রশ্নটা এই জন্য বললাম যে এই মুহূর্তে পৃথিবীতে মেডিকেলাইজেশন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ দ্রব্য, যেটা করে আমরা মানুষকে চেম্বারীভূত করতে চাইছি। আমি এটা পছন্দ করি না ব্যক্তিগতভাবে, এবং আমার সেই জন্যই আমি এই প্রশ্নগুলোর অবতারণা করলাম। কিন্তু
মানুষ যখন কষ্ট পান, অসুখে ভোগেন, তখন তো তাকে ডাক্তারের কাছে যেতে হবে, এবং চিকিৎসক হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে সে ব্যাপারে সচেতন করা। কাজেই বলতে পারি পেটের চিকিৎসক হিসেবে যদি কারুর পেটে অসহ্য ব্যথা হয়, সব থেকে গুরুত্বপূর্ণ অসহ্য ব্যথা মানে আমি আমার রুগীদের কাছ থেকেও এটা জানার চেষ্টা করি যে এমন ব্যথা যে ব্যথায় তার মনে হয় যে এক্ষুনি ডাক্তারের কাছে না গেলে আমার জীবন বিপন্ন হবে, ইঞ্জেকশন লাগে, হাসপাতালে যেতে হয়, মাঝরাতে সুন্দর ঘুম ভেঙে যায় ব্যথার জন্য, ব্যথার সঙ্গে বমি হয় এবং 2-3 দিন ধরে ব্যথার রিলিফ হয় না, যদি ওই ব্যক্তিটির রক্ত বমি হয় বা কালো পায়খানা হয়, যদি ওই ব্যক্তিটির ওয়েট লস হতে থাকে, যে ওয়েট লস তিনি এক্সপ্লেইন করতে পারেন। প্রত্যেক ব্যক্তির নিজস্ব ভাবনা আছে। আমরা মানুষকে যত একদম অশিক্ষিত বলে আমরা যাদের মনে করি, অথবা কম শিক্ষিত বলে যাদের আমরা মনে করি, অর্থাৎ পুঁথিগত শিক্ষা, অশিক্ষিত বলে কোনো শব্দ নেই, পুঁথিগত শিক্ষা যিনি সুযোগ পাননি, তারও কিন্তু নিজস্ব শরীর সম্পর্কে ভাবনা চিন্তা থাকে। এবার তিনি যদি মনে করেন যে আমি চেষ্টা করিনি কিন্তু আমার ওজনটা কেমন কমে যাচ্ছে, খুঁজতে হবে কোথাও অসুখ আছে কিনা। যদি ওই ব্যক্তিটির জন্ডিস দেখা দেয়, চিকিৎসকের কাছে যেতে হবে। পার্টিকুলারলি পেটে ব্যথা, জন্ডিস, এগুলোর সাথে যদি জ্বর হয় এবং সেই জ্বর কাঁপুনি দিয়ে আসে, ওয়েট লস হতে থাকে, পাতলা পায়খানা হচ্ছে, যে পাতলা পায়খানা 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে চলছে, পায়খানায় রক্ত পড়ছে, কালো পায়খানা, রক্তবমি ইত্যাদি হচ্ছে, পা ফুলছে, পেট ফুলছে, এইগুলো হচ্ছে ডিফাইন্ড অসুখের সিমটম। আমরা বলি অবজেক্টিভ সিমটম। বাকি যে এতক্ষণ অবতারণা করলাম সেগুলো হচ্ছে সুখানুভূতির একটু অন্য রূপ আর কি, যেখানে আমার বড় বেশি জীবনে সময় আছে এবং অসুখের চেতনা আমাকে গ্রাস করছে। এই দুটো মিলে এই অসুখ আর অসুখের চেতনা, এই দুটোই মানুষকে ঠিক করে। অ্যাকচুয়ালি আমরা ভালো থাকবো না মন্দ থাকবো, এই দুটো ঠিক হয় জানেন তো আমার ব্যক্তিত্ব এবং আমার পরিমণ্ডলের মধ্যে প্রতি মুহূর্তে যে বোঝাপড়া চলে তার ফসল হিসাবে। তো পরিমণ্ডল তো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে সুন্দর হয় না। পরিমণ্ডলে যত স্ট্রেস থাকবে আমার কষ্ট তত বাড়বে। আর আমি যত সদর্থক ভাবনার অনুসারী না হব, ওই আমি নিজেকে, আমার যখন মন খারাপ করে আমি তখন নির্ঝরের স্বপ্নভঙ্গ আবৃত্তি করার চেষ্টা করি। আমি এটা বহু মানুষকে বলে থাকি। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। আসলে রবি ঠাকুর তো আমরা সবাই বলি আমাদের প্রতি মুহূর্ত বেঁচে থাকার একমাত্র রসদ বাঙালির। তো ওই যে আজি এ প্রভাতে রবির কর, আপনি যদি সুউচ্চ কণ্ঠে বলতে পারেন দেখবেন বুকটা কত বড় হয়ে যাচ্ছে। নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার, নিশিদিন ভরসা রাখিস হবেই হবে, ওরে মন হবেই হবে। আপনি যে এই যে ভাবনাগুলো, অর্থাৎ অসুখ থাকা আর অসুখের ভাবনায় নুইয়ে না পড়া, এই দুটো কিন্তু একটা নিজস্ব, প্রত্যেক ব্যক্তির নিজের মধ্যে লড়াই করতে হয়। সেই লড়াইয়ে সব মুহূর্তে প্রত্যেক ব্যক্তি জিতবেন এরকম কথা নয়। যে মুহূর্তে আপনি নুয়ে পড়বেন, চিকিৎসকের কাছে যাবেন, চিকিৎসকেরও দায়িত্ব, আমার দায়িত্ব হচ্ছে সেই মানুষটাকে আমার বুদ্ধিমতো অ্যানালাইজ করে তার সত্যিকারের বড় অসুখ আছে কিনা, অথবা ট্রিটেবল কোনো অসুখ আছে কিনা সেটাকে বুঝে তাকে সেই অনুযায়ী ওষুধ দেয়া। সেই জন্যই আমি বলতে চাইছি যে ডাক্তারের কাছে যেতেই হবে, হাসপাতালে যেতেই হবে, কিন্তু তখনই যাব যতক্ষণ আমার এই সমস্যাগুলো পেটের সমস্যায় বললাম হচ্ছে, এবং এগুলো হলে পরে তখন তো সত্যি চিকিৎসা করতে হবে এবং আমাদেরও খুঁজে বার করতে হবে। আবার আমরা এইটাও অনেক সময় হয় কি জানেন তো, এই অর্গানিক ডিজিজ আর ফাংশনাল ডিজিজ বলি আমরা আবার অনেক সময় ভুলও করে ফেলি, অর্থাৎ কিনা একটু বায়াসড হয়ে গেলে পরে যে মানুষটার কিছু নেই, কিছু নেই বলে আমরা ভাবতে শুরু করি, কখনো ভুলও করে ফেলি। তো সেই ভুলগুলো, এগুলো তো হিউম্যান এরার। তো এগুলোকে আবার সেটা অনেক সময় যার ক্ষেত্রে ভুল হয় সেটা তো কস্টলি হয়ে আসে। সেক্ষেত্রে সত্যি আমি এরকম ভুল করে থাকলে পরে আমি রুগীর কাছে প্রার্থনা করি, অনেকে সত্যি ভুল কস্টলি হয়ে যায়, আমি রুগীর কাছে প্রার্থনা করি যে ক্ষমা করে দেবেন আপনি। এই যে আমাদের না প্রতি মুহূর্ত চিকিৎসকের জীবন হচ্ছে, কিন্তু অনেকে ভাবেন এটা যে কাঠপুতলি যেন, এটা একদম নয়। আমাদেরও ভুল হতে পারে, এটাও মানুষের বোঝা উচিত। ওই জন্য কেউ এসে ভগবান বললে আমার মনে হয় ভীষণ ভয় পেতে শুরু করি, যে এটা তো ভয়ঙ্কর একটা ইনস্ক্রিপশন। কেউ ভগবান নয় এবং আমরা শয়তানও নই। এই জায়গাটাকে ঠিক করে নিতে হবে। আমি ভীষণ মানুষ,
আমার কাছে একটা আহরিত জ্ঞান আছে, সেই জ্ঞান দিয়ে সদর্থকভাবে তোমাকে আমি সহায়তা করার চেষ্টা করব। আমাকে প্রতি মুহূর্ত নিজেকে বলতে হয় যে আমার জ্ঞানটা দিয়ে আমি সত্যি সত্যি তাকে সহায়তা করার চেষ্টা করছি। এবার আমার মাথায় যদি ঘোরে যে মানুষটা এসছে, তার এই কষ্টটাকে বেশ একটু ফেনায়িত করে, অর্থাৎ তার 5 পয়সার অসুখ থাকলে তাকে 50 পয়সার অসুখ বলে বলে, তার 50 পয়সার অসুখ থাকলে তুমি কালকে মরে যাবে বলে আমি তার থেকে একটু রোজগারপাতি করে খাবো, সেটা সঠিক নয়। সেটা সেটা এখন হচ্ছে যে এই দেখবেন এই সময়ে দাঁড়িয়ে বহু মানুষ এসে একটা মাঝে মাঝে বলতে শুরু করেন ডাক্তাররা চশমখোর, এই যে শব্দগুলো বলতে শুরু করেন, এগুলো ব্যথা দেয় আমাদের। কারণ হচ্ছে বেশিরভাগ মানুষই তো সব পেশার মধ্যেই, সব এর মধ্যেই, সমস্ত পৃথিবীর মধ্যেই আলো থাকে, আঁধার থাকে। আমি সবসময়ই মানুষকে বলি, আমার পেশার বন্ধুদের বলি, আমার ছাত্রছাত্রীদের বলি যে আলোটাকে দেখো, আলোটাই বড়, আঁধারটা দেখো না। আঁধারে অবশ্যই কেউ যদি আঁধারে গিয়ে পড়েন তার কষ্ট হয়, কিন্তু আলোটাকে দেখতে হবে। এবং আবারও বলছি, সেই আলোটাকে জীবনেও আনতে হবে, এবং জীবনে আনলে পেট ভালো থাকবে। আলো যদি আমার জীবনে প্রতি মুহূর্ত জ্বলে এবং আমাকে আলো দেয়, আমার যদি সেই আলোটা দেখার মতন চোখটাকে তৈরি করি, তাহলে পেট ভালো থাকবে। পেট বুটবাট করবে না, ওই আকাশ মেঘলা বলে মনে হবে না, তখন গান গাইতে ইচ্ছে করবে, ভীষণ সুন্দর বলে পৃথিবী মনে হবে, এবং ডাক্তারের কাছে যেতে ইচ্ছে করবে না। কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের ডাক্তারের কাছে যেতে হবে, তারা যাবেন। তাহলে আমি এবার জানতে চাইবো স্যার, আপনি নিজে কি ফলো করেন? একটা ডেইলি লাইফে আমাদের কি গাট কেয়ার প্ল্যান তাহলে ফলো করা উচিত? গাট কেয়ার প্ল্যান বলে কোনো প্ল্যান নেই। পেটটাকে ভুলে থাকতে হবে। পেট বলে আমাদের একটা অঙ্গ আছে, অথবা আমার হার্ট আছে, আমার লাং আছে, এই ভাবতে গেলেই গন্ডগোল। ওগুলোতে অবসেশন তৈরি হয়। আপনি যত শরীর নিয়ে ভাববেন তত শরীর আপনাকে কাজ করবে। সুতরাং আপনাকে দেখুন, জীবনটাকে খুব খোলামেলা দেখতে হয়। এত পৃথিবী সুন্দর, সেই সুন্দর পৃথিবীতে প্রথম যেটা আমি অন্তত আমার জীবনে যেটা মনে করি, যে প্রতি মুহূর্ত যদি কাজ করে যেতে পারি তাহলে সব থেকে খুশি হব। কাজেই ঘুম থেকে উঠে প্রাত্যহিক যে অনিবার্য অঙ্গগুলো থাকে সেগুলো শেষ করার পরে আমার প্রথম মনে হয় মাথাটাকে কাজ করাই, তারপরে মনে হয় শরীরটাকে কাজ করাই। এবং মাথাটা তো কাজ করতে শুরুই করে সকাল থেকেই, নানান ভাবনা, নানান জিনিসগুলো। আমি দেখেছি যেদিন সকালবেলা আমি খুব সুন্দরভাবে, ওই যে বললাম, আমি সকালবেলা মন খারাপ হলে আমি নির্ঝরের স্বপ্নভঙ্গ আবৃত্তি করি। তো ঠিক সেরকমভাবেই প্রত্যেকেরই ভালোবাসা, দেবব্রতর কণ্ঠে আকাশ ভরা সূর্য তারা শুনতে ইচ্ছা করে। তো সেগুলো শুনি। এবার প্রত্যেকেরই দেখবেন প্রত্যেকের জীবনেই ভালো আনার, ভালো লাগানোর নিজস্ব একটা পদ্ধতি আছে। এই যে মনটা ভালো হয়ে গেল, ভাবনাটা চলতে শুরু করলো, এরপরে শরীরটাকে নাড়াতে হবে। শরীরটাকে নাড়াতে হবে মানে যত পরিশ্রম করবেন তত ভালো থাকবেন। এই যে অনেকে জানেন তো, কতগুলো আমাদের জীবনে, আমরা কতগুলো প্রতিদিনের জীবনে আমরা ঠিক করে নিয়েছি যে খাবারের সময়টা এই সময়েই না হলে, আমরা চিকিৎসকরা অনেক সময় নির্দেশ দিই ঠিক বেঁধে বেঁধে খাবেন, 12টার সময়, 11টার সময়। ভুলভাল একদম। মানে এগুলোর কোনো প্রয়োজন নেই। আপনাকে দুবার খেতে হবে, আবার সেটা অত্যাচার না করলেই হলো। আপনি যদি প্রতিদিন 3টের সময় খান, প্রতিদিন 3টের সময়ই খাবেন। এবার হচ্ছে আপনি ব্রেকফাস্ট করে বেরোলেন, কারুর কাজের জন্য তার 3টের থেকে 4টে হয়ে গেল, অমনি ভাবার কোনো কারণ নেই আমার পেপটিক আলসার হয়ে যাবে। এই যে দেরি করে খেলে আলসার হয়, এসব হচ্ছে ত্রেতা যুগের মান্দাত্তার আমলের ধারণা। এর থেকে কোনো আলসার হয় না, আলসারের নিজস্ব পদ্ধতি আছে। আবার হচ্ছে আপনি যদি রাত 10টায় খান, রাত্রির 11টায়, কতগুলো জিনিস শরীরে রাখলে পরে, যেমন খাবার আর শোয়ার মধ্যে গ্যাপটাকে বাড়ান। খাবারটাকে রাতের খাবারের মধ্যে, দুপুরে ঘুমানো উচিত নয়, খবরদার, কারুর উচিত নয়। কিন্তু বাঙালি তো ভাত ঘুমের না, অন্যায়। এবং তার ফলেই দাঁড়িয়ে ভুঁড়িগুলো বেড়ে চলেছে, এবং তার ফলে দাঁড়িয়েই আজ এই মুহূর্তে সব থেকে বড় সংকট। এখন তো অ্যাবজেক্ট পভার্টি চলে গেছে, সবার কাছে অ্যাফ্লুয়েন্স। মানে আমি সবাই কাছে অ্যাফ্লুয়েন্স বললেই আবার গালি খাবো। মানে মানে সবার কাছে হচ্ছে নিদারুণ দারিদ্র চলে গিয়ে আমাদের চাল অন্তত আমরা পেয়ে যাচ্ছি, তেড়ে ভাত খাচ্ছি। আর তেড়ে ভাত আর পরিশ্রমহীনতা দুয়ে মিলে আমাদের উদর গণেশ মার্কা হয়ে যাচ্ছে। এবং তার ফলে আমাদের এরপরের ভবিষ্যৎ হচ্ছে 5 বছর বাদে ডাক্তারের চেম্বারে ডায়াবেটিস, ফ্যাটি লিভার, হার্ট ডিজিজ নিয়ে ঘুরে বেড়ানো। তো এই যে প্রতিদিনের জীবনেই কিন্তু এগুলো উৎপাদন করি আমরা, এই সমস্যাগুলো। কাজেই পরিশ্রম বাড়ান, খাওয়া কমান। আমি আমার রোগীদেরও বলি, যাকে দেখতে পাই তাকে বলি, 2026 সালে না খেয়ে কেউ মরে না, খেয়ে মরে সবাই। যত কম খাবেন তত ভালো থাকবেন। ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস খান, প্রতিদিনের জীবনে দই খান, অন্যান্য যে জিনিসগুলো আছে আপনাকে। তাহলে স্যার, খাওয়ার পরিমাণটা কিভাবে আপনি ডিসাইড করছেন, কতখানি খাওয়া উচিত? ওরকম কোনো মাপজোক নেই দিদি। মানে আমি যেটা বলে থাকি, আপনার শরীর যতটা চাইছে, আবার খাওয়াটাও তো একটা মানসিক আকাঙ্ক্ষার উপর নির্ভর করে। অনেকের খাওয়াটাও একটা
ফ্যাড, মানে বেড়াতে গেলে ভালো করে খেলাম না, এটা যেন কেমন হয়ে গেল। আর এখন তো সেই হাঁড়ি হাঁড়ি বিরিয়ানি দেখতে পাই চারিদিকে বিক্রি হচ্ছে। তো এই বিরিয়ানির মতন আগুনে দ্রব্য, এটা যে পেটের কি গন্ডগোল করে সেটা আর কি করে বোঝাবো। এক আধ দিন খেলেন ঠিক আছে, কিন্তু বিরিয়ানি খেতেই হবে দুপুরবেলা গিয়ে। এই যে এইগুলো সব কনজিউমারাইজড ওয়ার্ল্ড। বিরিয়ানি ইজ অলসো আপ ফর সেল। সো যত কম খাবেন তত ভালো থাকবেন, আপনার শরীরের প্রয়োজন অনুযায়ী খান। এটা বাচ্চাদের থেকে শুরু করে বুড়োদের সবার ক্ষেত্রে প্রযোজ্য। বয়সের সাথে সাথে খাবারের প্রয়োজন কমে যায়, বাচ্চাদেরও তাই। মাগুলো দেখবেন বাচ্চার পেটটা যতক্ষণ ফুলে না যাচ্ছে মাটা গিলিয়ে যায়, এবং গেলাতে গেলাতে যতক্ষণ বাচ্চাটা তার উত্তর হচ্ছে গিল 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 করে গালের কোনা দিয়ে দুধ বেরিয়ে আসে, তখন মাটা থামে। ও তো রিগার্জিটেশন হচ্ছে, কারণ মা তার পেট দিয়ে মেপেছে পেটটা ফুলেছে কিনা। আদতে এগুলো তো ফিডিংয়ের সঠিক পদ্ধতি নয়। তো আমাদের যার ফলে দাঁড়িয়ে যত কম খাইয়ে যত ভালো রাখা যায় সেইটা বুঝে নিতে হবে এবং পরিশ্রম বাড়াতে হবে। তো আমি অন্তত সারাদিন এই যে দেখছেন না বকবক করছি, তো এটা বকবক করতে ভালো লাগে কেন মনে হয়, যেটুকু জ্ঞানগম্যি পেয়েছি জীবনে, যা ভেবেছি, জ্ঞানগম্যি শুধু না, আমি যা কথাগুলো বলছি সব ঠিক হবে এরকম তো কোনো কারণ নেই। এবং যারা শুনছেন তারা যে আমার কথাগুলো গ্রহণ করিয়া মনে করবেন, অনেকেই গালি দেবেন, বলবেন যে এই লোকটা কি বলছে টলছে। তো এটা তো আমি, কিন্তু আমি আমার মতন জীবন চালাই। প্রত্যেকের জীবনে যেমন আমার মতন এরম এরম একটু উত্তেজিত, একটু ছটফটে এরকম মানুষ নন, এরকম বহু মানুষ আছেন যারা ধীর স্থির, তারা তাদের মতন করে তাদের জীবনটাকে সাজাবেন। তো পরিশ্রম, শারীরিক পরিশ্রম প্রত্যেককে বাড়াতে হবে এবং কম খেতে হবে, এবং যতটা পারেন পরিশ্রম করতে হবে। এই সময়েই না খেলে শরীর খারাপ হয়ে যাবে, এই ভাবনার থেকে নিজেকে বার করতে হবে। আজকের এই বিশদ আলোচনার জন্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ এরকম আলোচনার একটা সুযোগ তৈরি করার জন্য, মঞ্চ তৈরি করার জন্য। আজকে আমরা জানতে পারলাম যে সেরমভাবে দেখতে গেলে 90% লোকেরই সেরম কোনো সমস্যা নেই। আমরা অমূল্যকে এতখানি টেনশন করি। আপনি যদি ঠিকঠাক রেগুলারলি এক্সারসাইজ করেন, যদি ঠিকমতো জল খান, যদি নিজেকে নিজের জীবনে সত্যিই ব্যস্ত রাখতে পারেন, তাহলে সেইভাবে কোনো সমস্যা নেই কিন্তু আমাদের। তবে হ্যাঁ, আপনার যদি মনে হয় যে না, আমার এরকম কোনো ব্যথা করছে পেটে যে আমি থাকতে পারছি না, বা আমার কনস্ট্যান্টলি বমি বমি পাচ্ছে, বা কোনো সেরম সমস্যা হচ্ছে যাতে আমার রেগুলার লাইফস্টাইলে সমস্যা হচ্ছে, তাহলে অবশ্যই কোনো না কোনো ডাক্তারকে দেখিয়ে নেবেন। আজকে এখানেই আমাদের আলোচনা শেষ করছি। আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে বা যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। পরের পডকাস্টে আবার আমরা দেখা হচ্ছে। আজকের জন্য এখানেই ইতি। নমস্কার।